আসসালামু আলাইকুম। যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই ভিডিওটি পুরোটা দেখার একান্ত অনুরোধ রইল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত একটি ভাষণ, যা আমাদের সবারই কম বেশি জানা এবং শোনা। সেই ভাষণের কিছু লাইন ছিল এমন: আর যদি একটা গুলি চলে, আর যদি আমার মানুষকে হত্যা করা হয়, তাহলে মনে রাখবা, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমাদের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন তার বাবার এই ভাষণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার বাবাকে মানুষের সামনে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সেনানী হিসেবে প্রমাণ করার জন্য। আমাদের জেনারেশন এবং আমাদের তৎপরবর্তী জেনারেশন তার এই প্রচারণাকে সাদরে গ্রহণ করেছে এবং এ থেকে শিক্ষাও নিয়েছে। শুধুমাত্র শিক্ষা নিতে পারেনি, শেখ হাসিনা স্বয়ং নিজে। কারণটা হলো, এই যে 2024 সালের আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের এই ছাত্র জনতা যদি স্পর্ধা পেয়ে থাকে, সাহস পেয়ে থাকে, শক্তি পেয়ে থাকে, তাহলে বলবো এই যে শেখ হাসিনা তাদেরকে, ছাত্রদেরকে বা এই জেনারেশনকে বইয়ে হোক, প্রচারণার মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, রেডিওতে হোক, তার বাবার এই ভাষণ শুনিয়েছেন, সেইখান থেকেই ছাত্রছাত্রীরা শিখে গিয়েছে যদি আরেকটা গুলি চলে তাহলে দুর্গ গড়ে তুলতে হবে। তার মানে যে গুলি করবে তাকে ছিটকে ফেলে দিতে হবে। যে গুলি করবে তার কোনো ক্ষমা নেই, তার কোনো স্থান নেই। শুধুমাত্র শিক্ষা নিতে পারেনি শেখ হাসিনা, কারণ আমার যা মনে হয় তিনি তার বাবার এই ভাষণ ঠিক মতন শুনেননি। যদি শুনতেন তাহলে তিনিও বুঝতেন, যদি আমি গুলি করি তাহলে আমার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, আমি আর এই দেশের মানুষের মনে কখনোই থাকতে পারবো না, তাদের যে ভালোবাসা আমি অর্জন করেছি তা ঘৃণায় পরিণত হবে। তো আমাদের উচিত শেখ হাসিনাকে অন্ততপক্ষে এই জন্য ধন্যবাদ দেয়া যে তিনি এই দেশের তরুণ ও যুব সমাজকে সরকারি কোষাগার থেকে খরচ করে একটি সঠিক শিক্ষায় শিক্ষিত করেছেন, যে বা যারা তোমার উপরে ষড়যন্ত্র করবে অথবা তোমার উপরে অত্যাচার নিপীড়ন করবে, তার বিরুদ্ধে তোমাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং তারই একটি ফল, তারই একটি সমীচীন উদাহরণ 2024 সালের এই সফল বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, যা ছাত্র জনতার আন্দোলন নামে এখন পরিচিত সবার মুখে মুখে। দ্বিতীয়ত, যদি সৃষ্টি স্রষ্টার চেয়ে বড় হতে চায় তখন তার ধ্বংস অনিবার্য। আমরা ইতিহাস ঘাটলেই তার প্রমাণ পাই। নমরুদ যেমন সৃষ্টিকর্তার সাথে টেক্কা দিয়ে রক্ষা পায়নি, অথবা ফেরাউন যেমন তার মসনদ ধরে রাখতে পারেনি, ঠিক তেমনি জালিমকারী এবং অত্যাচারী শাসক কখনো চিরস্থায়ী হতে পারে না। আর যে বা যারা শুধুমাত্র নিজের চিন্তা করে, যাদেরকে আমরা এক কথায় সেলফিশ বলি, সেই স্বার্থপর মানুষগুলোর পিছনে কখনো কোনো কিছু করতে নেই। তারও একটি
যথাযথ উদাহরণ রেখে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর কোনো ধরনের চিন্তা না করে তিনি দেশ থেকে পলায়ন করলেন। আজ এই কর্মীরা, নেতারা দিশেহারা। তারা জানে না তাদের ভবিষ্যৎ কী, তারা আগামীকাল বাঁচতে পারবে বা পারবে না, তারা কোথায় থাকবে, কি করবে। তাদের সামনে শুধুই অন্ধকার। আপনি যে স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, আদৌ কি আপনি স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, নাকি শুধুমাত্র নিজের বাবার সম্মান আর নিজের সম্মান আর আপনার পরিবারের সম্মান বাঙালি জাতির সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন? যদি আপনি সত্যি সত্যি মানুষের কল্যাণে রাজনীতি করতেন, তাহলে এই লক্ষ লক্ষ কর্মীকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি কখনো দেশ থেকে পলায়ন করতে পারতেন না। আপনি কখনো মানুষের কথা ভাবেননি। আমি বলবো, আপনি আপনার আপনজনের কথাও ঠিক মতন ভাবেননি। যদি ভাবতেন, তাহলে বিয়ের পরেও আপনি শুধু গোপালগঞ্জ নিয়ে পড়ে থাকতেন না, আপনি রংপুর নিয়েও কিছু কথা বলতেন। আমার মনে হয় না আমি কখনো সজীব ওয়াজেদ জয়কে শুনেছি তিনি তার পিতার বাড়ি রংপুর বা পীরগঞ্জ বা উত্তরবঙ্গ নিয়ে কখনো কোনো ধরনের মন্তব্য করেছে। আচ্ছা নেত্রী, আপনি যদি গোপালগঞ্জ থেকে নির্বাচন না করে উত্তরবঙ্গ থেকে নির্বাচন করতেন, সেখান থেকে কি আপনি পাশ করতেন না? আপনার মনে কি কোনো সন্দেহ ছিল যে উত্তরবঙ্গের মানুষ আপনাকে মেনে নেবে না বা আপনাকে গ্রহণ করবে না? আমি তো দেখি আপনার দুই দিকে ফয়দা হতো। একে তো আপনি উত্তরবঙ্গ থেকে সমর্থন পেতেন, আর দক্ষিণবঙ্গের সমর্থন তো সবসময় আপনার সাথেই ছিল। তার মানে পুরো দেশটা আপনাকে একাগ্র চিত্তে সমর্থন করে যেত, ভালোবাসত। কিন্তু আপনি সবসময় আপনার নিজের বাবার বাড়ি নিয়ে চিন্তা করেছেন, তা নিয়ে পড়ে রয়েছেন। রাজনীতিতে আপনি যে পরিমাণ শ্রম দিয়েছেন, সে পরিমাণ সুনামও আপনি অর্জন করেছিলেন। আপনি বাংলাদেশের সবচাইতে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু আপনার এই পতন কোনোভাবেই কাম্য ছিল না। একটা পর্যায়ে বাংলার মানুষের কাছে আপনি হিটলারের চাইতেও খারাপ হিসেবে ন্যস্ত হলেন। আপনি আপনার বাবার সম্মান আকাশসম করতে গিয়ে তাকে এমন পর্যায়ে নামিয়ে নিয়ে আসলেন যে বাংলার মানুষ কখনো শেখ মুজিবুর রহমানকে আদর্শ হিসেবে বেছে নেবে কিনা তা এখন প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এই দেশে 1975 সালের পরেও আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি দেশ ত্যাগ করে নেতা কর্মীদের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে যে হীনমন্যতার পরিচয় দিয়েছেন, তাতে আগামী 20-50 বছরে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না তা সন্দেহের বিষয়। আপনি যে কাউকে অসম্মান করার জন্য জামাত শিবিরের ট্যাগ লাগানোর রাজনীতি করেছেন। আজ দেখুন আপনার দলের এমন এক অবস্থা হয়েছে, মানুষ আওয়ামী লীগ শব্দটাও মুখে নিতে পারে না। আওয়ামী লীগ শব্দটা মুখ থেকে বের করতে চায় না, কারণ এইটা তাদের কাছে অন্যরকম শোনায় বা মানায়। আপনি বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী দলের নেত্রী, সভানেত্রী হিসেবে যে ভুলগুলো করে গিয়েছেন তার মাসুল দিবে এখন বাংলাদেশের লাখ লাখ সাধারণ নেতাকর্মী, যা কখনোই
তাদের কাম্য ছিল না। সুতরাং আগামীতে যারা বাংলার মসনদে বসবেন, বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করবেন, বাংলাদেশকে চালাবেন, বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করবেন, তারা প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিন্তে নেবেন, যাতে আগামীতেও বাংলার জনগণ শেখ হাসিনার মতন আপনাদেরকে প্রত্যাখ্যান না করে। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।